আমার ছেলের যেদিকে যাবে আমিও সেদিকেই যাব, কারণ আমি বিশ্বাস করি আমার ছেলে কোনো ভুল কাজ করতে পারে না। হলো? তুই চলে যাবে বাড়ি থেকে, আর না তো বড় আমি বেরিয়ে যাচ্ছি বাড়ি থেকে। না না বাবা, তোমাদের কোথাও যেতে হবে না। আমারই কপালটা খারাপ যে আমার বিয়েতে আমি তোমাদের পাশে পাবো না। কোনো দরকার নেই, আমি মাকে নিয়েই থাকবো। তোমার যদি কখনো মনে হয় যে আমি ভুল করিনি, বা কখনো এটা মনে হয় যে ফুলঝুরি তোমার সংসারে অযোগ্য নয়, তাহলে তুমি এসো। শোনো লালন, আমি তোমাকে এখন থেকেই বলে দিচ্ছি, আমার সে কথা কখনো কোনো দিনও মনে হবে না। এতদিন মা তোর জন্য ভাত রান্না করছিল, আমিও মায়ের হাতে হাতে কাজ করতাম। এখন তোর বউয়ের মুখে ভাত তুলে দিতে হবে, চোখে দেখতে পায় না তো, কিছু বলাও যাবে না। ভাই তুই বরং একটা কাজ করিস, তোর তো অনেক টাকা, এখন অনেক রোজগার করছিস, তুই বরং বাড়িতে একটা কাজের লোক রাখিস, জানিস তো? তোরা তো আমার সঙ্গে থাকবেই না, তাহলে আর কাজের লোক রাখার প্রশ্ন উঠছে কোথা থেকে? তোরা আসলে ধরেই নিয়েছিস যে ফুলঝুরি আর কোনো দিন দৃষ্টি ফিরে পাবে না। কিন্তু এই কথা আমি তোদের বলে দিয়েছি যে ফুলঝুরি যদি দৃষ্টি ফেরত না পায়, তাহলে আমি ওকে আমার একটা চোখ দিয়ে দেব। কি বলছো? এটাই বলছে বাবা, এটাই বলছে। ও নিজের কত বড় ক্ষতি করছে ভাবতেও পারছে না। বাবা আমি বলছি না, ওই মেয়েটা টুকটাক জানে। তুমি দেখো তোমার ছেলেকে কিভাবে বশ করেছে, দেখো তুমি একবার। একদম ঠিক বলেছিস, ফুলঝুরি তুক জানে। আর সেই তুকটা কি জানিস? ভালোবাসা, যত্ন, মায়া, দয়া, এই দিয়েই ও মানুষকে বশ করে। আমাকেও বশ করেছে। আর তোরা যদি সুযোগ দিতিস, তোদেরও বশ করতাম। চাই না আমরা ওই মেয়ের বশ হতে। তাহলে তুমি তোমার মাকে নিয়ে এবারে ছেড়ে চলে যাচ্ছ তো? যাবো 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 চলে যাবো, চলেই যাবো। এতদিন ধরে এত কিছু করার পর তুমি যখন আমাকে দূর দূর করে তাড়িয়ে দিতে পারো, আমিও থাকবো না আর এ বাড়িতে। যদি আমি থাকতে চাইতাম, সে অধিকার আমার আছে। আমি চাইলে এই বাড়িতে থাকার অধিকার আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। তোমার হয়তো জানা নেই যে মেয়েদের হাতে এখন সব আইন। আসে না দিদিমণিরা, এসে আমাদের সবাইকে ডেকে কথা বোঝায় না? আমি চাইলে পারতাম, কিন্তু আমি চাই না। নিজের অধিকার জোর করে আদায় করতে না আমার রুচিতে বাধে। চলে যাবো আমি, আসবো না আরে বাড়িতে। দরকার হলে লোকের বাড়িতে কাজ করে খাবো। মা, তোমার ছেলে কি মরে গেছে? নাকি বাকিদের মতো তুমিও তোমার ছেলের ওপর থেকে ভরসা হারিয়েছো? নাকি ফুলঝুরিকে তুমি ভরসা করো না? রে বাবা, তোর বাবা যখন এই কথাটা বলতে পারলো, আমি চাইও না বাবা কার উপর ভরসা করতে। এরপরে আর আমার কিছু দরকার নেই। আর আমি তো কারো বোঝা হতে চাই না বাবা। দুঃখ পেও না মা, তুমি দেখো বাবা একদিন নিজের ভুল ঠিক বুঝতে পারবে। কোনোদিনও বুঝতে পারবো না, কারণ আমি কোনো ভুলই করিনি। তুই সে আনন্দেই থাক ভাই যে বাবা একদিন নিজের ভুল বুঝতে পারবে। আরে বাবা আমরা তো কোনো ভুল করিনি, তো বুঝবোটা কি? আমার তো মনে হচ্ছে খুব শিগগিরই তুই নিজের ভুলটা বুঝতে পারবি। হ্যাঁ, আর যখন বুঝতে পারবি তখন বিশ্বাস কর তোর আর কিছু করার থাকবে না। একটা মেয়ে হয়ে আর একটা মেয়েকে এতখানি হিংসে করতে পারিস তুই? না, হিংসে করার জন্য না যোগ্যতার দরকার হয়। আমি ওই মেয়েটার সঙ্গে হিংসে করবো ওই বাসন মাজনিটার সঙ্গে? খবরদার দিদি, এই কথা আর তোর মুখে যেন আমি না শুনি। আমার বউয়ের সম্পর্কে কথা বললে তুই তাকে সম্মান দিয়ে কথা বলবি। তাকে অসম্মান করে কোনো কথা তুই বলবি না, এটা আমি তোকে বলে দিলাম। দুদিন পর ওর সঙ্গে আমার বিয়ে হবে, ও আমার স্ত্রী। আর তুই যার সঙ্গে সম্পর্ক রাখবি না, যার সঙ্গে তোর কোনো রকম সম্পর্ক নেই, তার পক্ষে বা বিপক্ষে কোনো রকম কথা বলাই তোর সাজে না দিদি। ওর সঙ্গে তোর কি সম্পর্ক আছে যে তুই এই কথাগুলো বলছিস? খুব গায়ে লাগছে না তোর? খুব গায়ে লাগছে না? আরে লাগতে দে। এরপর সারা গায়ে যখন অ্যালার্জি বেরোবে তখন বুঝতে পারবে যে কত ধানে কত চাল। আরে বাবা, তুই বাড়িঘর কিছু দেখেছিস? বাড়ি আবার কোথায় পাবো মা? এই বস্তিতে একটা ঘর বলে রেখেছি, সেখানেই উঠবো। হ্যাঁ,
এখন তো পৃথিবী শুদ্ধ সবার সামনে আমার মান সম্মান তোমরা একেবারে ভাসিয়ে দেবে। পৃথিবী শুদ্ধ সবাই জানবে যে স্বামী স্ত্রীর ঝগড়া হয়েছে, তাই মা ছেলের কাছে চলে এসেছে। আমাকে তাড়িয়েটা দিচ্ছে কে? তুমিই তো। তাহলে তুমি এই কথাটা বলছো কি করে? তা কি চাওটা কি? তুমি কি চাও? আমি বাড়ি ছেড়ে চলে যাব কিন্তু এই বস্তিতে থাকবে না, এটা চাও তুমি? সেটা তুমি করতে পারো না, আর সেই কথাটা মেনে চলার কোনো দায়ও আমার নেই। মনে রেখো কথাটা। যাবো আমি এই বাড়ি ছেড়ে। শোন বাবা, ব্যবস্থা কর তো, কাজই আমরা এই বাড়ি ছেড়ে চলে যাবো। কিন্তু একটা কথা মনে রাখবি, এই বাড়ি ছেড়ে যখন যাবো তখন এই বাড়ির কারোর সঙ্গে আমার আর কোনোদিনও কোনো সম্পর্ক থাকবে না। কেউ বলতে আর কে আছে? আমি আর বাবা, তাই তো? তোমাদের কথাই তো বলছি, তোমাদের কথাই। একই বস্তিতে থাকবো অথচ তুমি আমাকে মা বলে ডাকবে, তা যেন কোনোদিনও না হয়। কোনোদিনও আর আমাকে মা বলে ডাকবে না। আর এই বাড়ি ছেড়ে আমি যখন যাবো তখন এই বাড়ির সঙ্গে আমারও কোনোদিনও কোনো সম্পর্ক থাকবে না, কোনোদিনও না। কালই ঘর ডাকলাম, কালই চলে যাবো আমরা দুজনে, গুছিয়ে নেবো দুজনে সব। থাকুক এরা, হাসবো না আমি, আরে কোনোদিনও আসবো না এই বাড়িতে, কোনোদিনও না। স্যার, প্রায় 21 বছর আগে পরমা দাশগুপ্ত বলে একজন মহিলা প্রেগনেন্ট অবস্থায় এই হসপিটালে অ্যাডমিশন নিয়েছিলেন অগস্ট মাসে। আপনি প্লিজ আপনাদের রেকর্ডটা চেক করবেন, তাহলেই জানতে পারবেন। দেখুন, আমি এই হসপিটালের সবচেয়ে পুরনো। বিগত 35 বছর আমি এই হসপিটালের সঙ্গে যুক্ত। এর মধ্যে বহু পেশেন্ট এসেছে গেছে, বহু বাচ্চা জন্ম নিয়েছে, বাড়িও ফেরত গেছে। এভাবে 21 বছরের রেকর্ড ঘেঁটে কিছু বার করা আমার পক্ষে অসম্ভব। স্যার, আমি যে কী অবস্থায় আপনার কাছে এসেছি আপনি আন্দাজ করতে পারছেন না। আমি ওই সময় বিদেশে ছিলাম। বিদেশ যাবার আগে একটি মেয়ের সঙ্গে আমার বিয়ে হয়। বিয়ে মানে ওই অর্থে সামাজিকভাবে নয়। পৌষ মেলার রাতে মন্দিরের সামনে আমি ওর সিঁথিতে সিঁদুর পরিয়ে দিয়েছিলাম। তারপর মেয়েটি কনসিভ করে। আমরা বিষয়টা প্রথমে বুঝতে পারিনি, কিন্তু যখন বুঝতে পারি তখন আমি একটা কাজ নিয়ে বিদেশে চলে যাই। তাই খবরটা পেয়ে দুম করে আমার পক্ষে দেশে ফিরে আসা সম্ভব ছিল না। আমি ফিরে এসেছিলাম, আমার দেশে ফিরতে একটু সময় লেগেছিল। ঠিক ওই সময় ও নিজের বাড়ি ছেড়ে আমার বাড়িতে কাউকে কিছু না জানিয়ে, নিজের বাড়িতে কিছু না বলে ওর এক বান্ধবীর বাড়িতে এসে ওঠে। ও সেখান থেকে আপনাদের হসপিটালে অ্যাডমিশন নিয়েছিল স্যার। আমি শুনেছি আপনার আন্ডারেই ওর সন্তানের জন্ম হয়েছিল। জন্মের পর হাসপাতালে যিনি আয়া মাসি ছিলেন তার সঙ্গে ওর কথা হয় এবং সেই আয়া মাসি ওই বাচ্চার দায়িত্ব নেয়। তখন কোন আয়া ছিল এটা আমার পক্ষে এখন কোনোভাবেই মনে করা সম্ভব নয়। তবে হ্যাঁ, আমার একটা কথা মনে পড়ছে, সুমিতা। সুমিতা বলে একটি মেয়ে, মানে আমার বন্ধুর কন্যা, সে এক অবিবাহিতা মাকে আমার কাছে এনেছিল এবং অনুরোধ করে যে তার সন্তান জন্মানোর ক্ষেত্রে আমাকে সাহায্য করতে হবে। শুধু তাই নয়, সন্তানের জন্মাবার পর তার অনাথ আশ্রমের ব্যবস্থা করতে হবে। ইনফ্যাক্ট আমি সেই অনাথ আশ্রমের অ্যারেঞ্জ করেও ছিলাম, কিন্তু সন্তান জন্মাবার পর ওরা আমাদের সঙ্গে আর কোনোভাবেই কোনো কোঅর্ডিনেট করেনি। মানে সন্তানকে নিয়ে ওরা গিয়েছিল কিনা ওখানে বা ওখানে রেখেছিল কিনা আমি কিছুই জানতাম না। আর সুনিতাও আমাকে কিছু বলেনি, আমিও ওকে কিছু আর জিজ্ঞেস করিনি। অনেস্টলি স্পিকিং, আমি ভেবেছিলাম হয়তো ওর মা মাতৃত্ব স্বীকার করে নিয়েছে বা ওর পিতা হয়তো বিদেশ থেকে ফিরে সন্তানের দায়িত্ব নিয়েছে। কিন্তু এত বছর পরে আমার কিছুই আমি মনে করতে পারছি না। রিয়েলি আই এম হেল্পলেস। তবে হ্যাঁ, আমি যেটা করতে পারি, মানে ওই সময়ের যে আয়া মাসিরা ছিলেন তাদেরকে একবার ডেকে কথা বলতে পারি।